ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে একটা বাস দেখতে পাই। তখন বাসটা থামিয়ে ওটাতে উঠে পড়ি। বাসে উঠে দেখি কোনো সিট খালি নেই। পাশে একটা মেয়ে বসে আছে, তার পাশে একটা ফাঁকা সিট আছে। আমি গিয়ে ওখানে বসে পড়ি। আমি সিটে বসতেই মেয়েটা বলে উঠলো, এই কি, আপনি এই সিটে বসেছেন কেন? পেছনে যান। এত সময় মেয়েটার দিকে খেয়াল করিনি। মেয়েটাকে ভালোভাবে তাকিয়ে দেখলাম, চোখে মোটা ফ্রেমের চশমা, ফর্সামুখে ঠোঁটের নিচে একটা তিল আছে। তখন আমি বললাম, কেন পিছনে বসবো? সিট কি আপনার? সিট না, কিন্তু একটা মেয়ের পাশে বসার আগে অনুমতি নিতে হয়, সেটাও কি জানেন না? দেখেন, আমার এখন বুড় অনেক খিদে পেয়েছে। বেশি কথা বললে কিন্তু আপনাকে খেয়ে ফেলবো। মেয়েটা কোনো কথা বলল না। খেয়াল করলাম মেয়েটা চুপ করে বই পড়ছে আর মুখে কলম লাগিয়ে কি যেন ভাবছে। আল্লাহ, তুমি শেষ ভরসা। অনেক কষ্ট করে এবার ঢাকায় ভালো একটা কলেজে ইন্টারভিউ এর জন্য যাচ্ছি। চাকরিটা যেভাবেই হোক দিও। জানি মিথ্যা আশা নিয়ে কোনো লাভ হবে না, কারণ এই দুনিয়ায় মামা চাচা আর টাকা না থাকলে কেউ কোনো চাকরি দেয় না। কিন্তু কি করব, আমি যে অনাথ। ছোটবেলায় খালা অনেক কষ্ট করে মানুষ করে, এরপর খালা মারা যাওয়ার পর নিজে কাজ করে পড়ালেখাটা শেষ করি। মেয়েটা কি জানি ভাবছিল। মেয়েটার খোলা চুলগুলো বাতাসে মুখের সামনে আসতেই মেয়েটাকে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল। এই প্রথম কোনো মেয়ের এমন রূপে আমি পড়ে যাই। একটু সময় দেখলাম মেয়েটা তার ব্যাগ থেকে ফোনটা বের করে সময় দেখছিল যে কয়টা বাজে। মেয়েটার ফোন বের করতে আমার মনে হলো আমি তো গাড়িটা বাইরে রেখেছি, তাছাড়া আম্মু অনেকগুলো কল দিচ্ছে। তখন আমি মেয়েটাকে বললাম, আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো, আমি একটা কল করব। আমার ফোন নেই, আমার ফোনে কোনো টাকা নেই। এমন কিপটামি করছেন কেন? আমার ফোনটা হারিয়ে গেছে, তাই তো একটা কল দিব। দেখুন, আমার ফোনে সত্যিই ব্যালেন্স নেই, মাত্র 100 টাকা আছে। আরে চলবে, সমস্যা নেই বলে মেয়েটার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে কল করলাম আম্মুকে। আম্মুর সাথে প্রায় 10 মিনিট কথা বলার পরে এরপরে আমার বন্ধু আকাশকে কল করি। আকাশের সাথে সব কিছু খুলে বলি। হায় রে, আমার টাকা সবগুলো শেষ করে দিল শয়তান ছেলেটা। কে বলেছে নীলা তোকে ছেলেটাকে ফোনটা দেওয়ার জন্য? ছেলেটা তো চোরও হতে পারে। এই, আপনি আমার ফোনটা দেন, এখনই আমার ফোনটা দেন। আমার ফোনের সব টাকা শেষ করে দিলেন। আমি মেয়েটার কথায় হুঁশ আসলো যে ফোনটা আমার না, মেয়েটার। আমি তো মেয়েটার সব টাকা অলরেডি শেষ করে দিলাম। তাই আকাশকে বললাম মেয়েটার ফোনে রিচার্জ করে দেওয়ার জন্য 500 টাকা। মেয়েটা মুখ গোমড়া করে ওই দিকে তাকিয়ে রইল। তখন আমি মেয়েটাকে বললাম, আপনার চুলগুলো কি সুন্দর, আপনার হাতের ঘড়িটাও কিন্তু আপনাকে মানিয়েছে, আপনার চশমাটাও অনেক সুন্দর। ধন্যবাদ ভাইয়া। ভাইয়া কথাটা বলা মাত্রই আমার রাগ হলো। তখন আমি মেয়েটাকে বললাম, দেখুন এত কিছু সুন্দর, এরপর আপনি এগুলো পরার পরও আপনাকে মানাচ্ছে না, কেমন জানি পেতনির মতো লাগছে। দেখলাম মেয়েটা ফুলে লাল হয়ে গেছে। পেতনি কথাটা শুনে বলেন বলেন আরো ভাইয়া বলেন, তাহলে তো এসব কথা শুনবেনই। আমার আপনার সাথে কোনো কথা নেই, আপনি এমনিতেই আমার সব টাকা শেষ করে দিয়েছেন। সমস্যা নেই, আমি আমার বন্ধুকে বলেছি আপনাকে রিচার্জ করে দিবে। দেখুন, আমি আপনাদের মতো বড়লোক নই যে এত টাকা নিয়ে ফোনের মধ্যে রাখবো। আর আমার এমন কথা বলার কোনো মানুষ নেই যে আমি একাই করব। আমার রিচার্জ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। যাক, একটা বিষয় তো ক্লিয়ার হয়ে গেল যে মেয়েটার কোনো বয়ফ্রেন্ড বা স্বামী নেই। আর দেখে বোঝা যাচ্ছে মেয়েটা আমার থেকে 1 হতে 1.5 বছরের বড় হবে। এরপরে মেয়েটা আমার সাথে আর কোনো কথা বলেনি, আমিও মেয়েটার সাথে কোনো কথা বলিনি। প্রায় 2 ঘন্টা পরে ঢাকায় এসে পৌঁছাই। এর মধ্যে আমি বাসে ঘুমিয়ে পড়েছিলাম। মেয়েটা কোথায় নেমে গেছে তাও দেখিনি। মেয়েটার নাম্বারটা আকাশের ফোনে আছে, তাই চিন্তা না করে গাড়ি থেকে নেমে আব্বুকে কল দেই। তারপর আব্বুর গাড়ি করে বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে উঠলো, কিরে নীল, তোর আসতে দেরি হলো কেন? আম্মুকে সবকিছু খুলে বলি। এরপর দেখি নিচ থেকে আমার ছোট বোন আসে। আসার পরে বলে, ভাইয়া তুই আমার জন্য কি নিয়ে আসছিস?
আমি তোর জন্য কি আনবো রে? তুই তো ডাইনি, সকালে আবার ঘুম নষ্ট করার দায়িত্ব তোর থাকে। যা, তোর সাথে কথা নেই, তুই আমার সাথে আর কথা বলবি না। আরে আমার পিচ্ছি বোনটা বুঝি রাগ করেছে। এই দেখ, তোর জন্য আমি অনেক খেলনা এনেছি। ওয়াও ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। পিচ্ছি উপরে চলে যাই। আমি কিছুক্ষণ আম্মুর সাথে কথা বলে আমার রুমে চলে যাই। এরপরে সন্ধ্যার দিকে গিয়ে মার্কেট থেকে একটা ফোন কিনে নিয়ে আসি। আকাশকে ফোন দিয়ে মেয়েটার নাম্বারটা নিই। এরপরে নাম্বারটা একটা বন্ধুকে দিয়ে বলি ওর পুরো ডিটেলসটা বের করার জন্য। এরপরে জানতে পারি মেয়েটার নাম নীলা। ওর এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই। ঢাকায় আসছে একটা জবের জন্য, বয়সে আমার থেকে 2 বছরের সিনিয়র। এর পরের দিন সকালে রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিই। কলেজ ক্যাম্পাস আসতে আকাশ বলে উঠল, কি রে, তুই এতদিন কোথায় ছিলি? তোর তো কোনো পাত্তাই নেই। আরে পুকুর বাসায় ছিলাম কিছুদিন। তো বল, সব ঠিক আছে তো? না রে, কিছু ঠিক নেই। রনিকে 3rd ইয়ারের একটা ছেলে মেরেছে। তো তোরা কিছুই করতে পারলি না? দেখ, তোর বাবার তো প্রচুর টাকা, তাই হয়তো বা তোকে প্রিন্সিপাল কিছু বলবে না, কিন্তু আমরা গরিব। আমরা যদি কিছু করি তাহলে আমাদেরকে দিক দিয়ে কলেজ থেকে বের করে দিবে। আচ্ছা বল, এখন ওদেরকে কোথায় পাবো আমি? মামা দেখ, যা হওয়া হয়ে গেছে, তুই এখন আর ঝগড়া করিস না। এমনিতেই